সব গণঅভ্যুত্থানেই সেই সময়কার সরকার পতন ঘটেছে। অন্তর্বর্তী সরকার তো এই সংবিধানেই নাই। সব থেকে মারাত্মক হচ্ছে যে জিনিসটা একেবারে সেই ক্ষেত্রে সরকার 100 ভাগই ব্যর্থ হয়েছে, সেটা হচ্ছে একটি সরকারের শেষ হলে মেয়াদ যেভাবেই হোক আরেকটি সরকার 90 দিনের মধ্যে আসতে হবে। এটা সাংবিধানিক মানে রীতি বলেন, নিয়ম বলেন, আমাদের সংবিধান তো 100 ভাগে লিখিত, তো সেখানে এই কথাটি উল্লেখ আছে। তো এই উল্লেখ থাকার কারণে এই সরকার দুটো 90 দিন পার করে ফেলছে। কিন্তু এই সরকার তো অন্তর্বর্তী সরকার। আমরা যে সরকারের কথা বলছি 90 দিনের নির্বাচনের জন্য যে সরকারের কথা বলা হচ্ছে, সেই সরকার তো অন্তর্বর্তী সরকার নয়। অন্তর্বর্তী সরকার তো এই সংবিধানেই নাই। সরকার এটা সরকার একটা শেষ হয়েছে, যেটা আমরা গণঅভ্যুত্থানে ফেলে দিছি। এর নজির আবার বাংলাদেশে আমাদের এই দেশেই আছে। এটা পার পাওয়ার কোনো রাস্তা নেই। 90-এর গণঅভ্যুত্থানের পরে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ক্ষমতা গ্রহণের 90 দিনের ভিতরে একটি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারও একটা পদোন্নতি হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিল শর্তাধীনে, এবং তিনি আবার চিফ জাস্টিসের পদে ফিরিয়ে গিয়েছিলেন। এটা প্রথম আমাদের জন্মের প্রথম গণঅভ্যুত্থান না, 90টা প্রথম না, দ্বিতীয়। প্রথমটা হচ্ছে 1970-এর গণঅভ্যুত্থান। সেহেতু এটি আলাদা, ওটি আলাদা, ওটি আলাদা এ ভাবার কোনো কারণ নাই। সব গণঅভ্যুত্থানেই সেই সময়কার সরকার পতন ঘটেছে। সেই ঘটনার পরে নতুন একটি সরকার ক্ষমতা নিয়েছে, সেই ক্ষমতা বলে তারা নির্বাচন অনুষ্ঠিত করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব প্রথম। আজকে একটা বই পড়ছিলাম, আপনি পড়তে পারেন, 111-এ 1-11 বলে মহিউদ্দিন সাহেবের একটা বই আছে। সেখানে আমাদের ডক্টর ইউনূস সাহেব নতুন দল কর্তৃক 27 দিনের মাথায় নাগরিক শক্তি নামে উনি খান্তি দিয়ে বেরিয়ে গেছিলেন যে এটি তার কাজ না। তো এখন মানে আবার তিনি এখানে এসছেন রাজনীতির ভিতরে। এবার আবার তিনি দূর থেকে সরকার গঠন করছেন, সেটা ছাত্রদের দিয়ে সরকার গঠন করছে, শিক্ষার্থীদের দিয়ে সরকার গঠন। তিনি মুরব্বী হয়েছেন, হয়তোবা জাসদ যেভাবে আড়াল থেকে সিরাজুল আলম খান গঠন করেছিলেন, উনি আবার ওই রকম ভূমিকা হয়তো নিয়েছেন।